এগুলো খেয়ে নিয়ে ব্যাগ নিয়ে সোজা স্কুলে চলে যাবি, আমার হসপিটালে যেতে হবে। রূপা চোখ পাকিয়ে তাকালো। কেন? হসপিটালে কি? ভাবির কি বাবু আসবে? আয়না এদিক ওদিক ছুটাছুটি করতে করতে জবাব দিল। হ্যাঁ, যদি আল্লাহ চায়। ভাবিরে কি এখানে নিয়ে আসবা? বাবুকেও? আমি খেলবো বাবুর সাথে। আয়না থেমে গেল, ঝাঁঝালো গলায় বলল। বেশি কথা বলবি না রূপা, খেয়ে নে চুপচাপ। রূপা মন খারাপ করে খেতে বসলো। এতগুলো দিন আয়নার হাতে খেতে খেতে এখন আর নিজের হাতে খেতে মন চায় না। আয়না বলল। কি হয়েছে, খা। রূপা মাথা নাড়ালো। আয়না বুঝে গেল যা বুঝার, প্লেট হাতে নিল, হাত ধুতে ধুতে বলল। আশ্চর্য, আমার কাজ কত কাজ তুই কি জানিস না? তারপরেও এইসব কেমন কথা? তাড়াতাড়ি আয়, ছুটতে হবে আমায়, আমার দেরি হলে বকবে। রূপা গোগ্রাসে গিলল, পানি খেয়ে ব্যাগ নিয়ে দৌড় দিল বাইরে। আয়না বলল। আরে বাকিগুলো কে খাবে? এ রূপা। রূপা দৌড়ে যেতে যেতে বলল। তুমি খাও, আমার পেটে জায়গা নেই। আয়না প্লেট রেখে দিল, বাকিটুকু নিজে কোনো মতে খেয়ে বেরিয়ে পড়ল ঘর গোছানোর কাজে। তাকে তাড়াতাড়ি বেরোতে হবে হসপিটালের উদ্দেশ্যে। নামিরার সময় কাছে এসেছে, ব্যথা উঠায় হাসপাতালে গিয়ে নিয়েছে নওয়াজ শেখ। আয়েশা বেগম সকাল সকাল চলে গিয়েছেন আজহার সাহেবকে নিয়ে। খোরাতে থাকা মানুষটা আজ আর বসে থাকতে পারেনি, নিজের বংশধরের আগমন ঘটবে আজ। এত এত ব্যথা বেদনার ভেতরে আজ এই দুটো মানুষের চোখ কিঞ্চিত খুশির ঝলক দেখতে পেয়েছে আয়না। নামিরার ঘর থেকে তার একটা পুরনো সুতির শাড়ি আম্মা হসপিটালে নিয়ে যেতে বলেছে। আয়না অনেক খোঁজাখুঁজি করলো, শাড়িটা হাতে পেয়ে বেরোনোর সময় আয়নের সেই খয়েরি রঙের শার্টটা দেখতে পেল। আয়না হাতে নিল, কিছু সময় পার হতে আয়না চোখ চেপে ধরলো সেই শার্টটা ভিজলো ভাইয়ের। থাকলে বোধহয় দুষ্টুমি করে বলতো। টুনি শার্টটা পচে ফেললি। আয়না চোখ মুছলো বারবার, চোখ ভিজলো বারবার। ক্ষীণ কণ্ঠে আওয়াজ তুলে আয়না বিড়বিড় করলো। তুমি কোথায় হারালে ভাইয়া? আজ কত খুশির দিন জানো না? এমনটা তো না হলেও পারতো। খ্যাচখ্যাচ কান্নার শব্দে মুখরিত হাসপাতালের পরিবেশ। নতুন অতিথির আগমনে রঞ্জিত আপনদের মুখখানা। খুশিতে কারো ঠোঁটে হাসি, কারো চোখে কান্না। নবাগত শিশুটি সেসব দেখার সময় কোথায়? সে তো ব্যস্ত তার আগমন জানানোর। আয়েশা বেগম কোলে নিয়েছেন মাত্রই নওয়াজ শেখ আর নাজমা বেগম আসলেন। আয়েশা বেগমের দিকে তাকাতেই নওয়াজ শেখ চুপসে গেলেন, আর পা বাড়ালেন না। নাজমা বেগম হাত বাড়িয়ে দিয়ে বললেন। আমাকে একটু দিন না আপা, মেয়ে বাবু না ছেলে বাবু? আয়েশা বেগম চোখ তুললেন না। নাজমা বেগম আবারও ডাকলেন। আপা। আয়েশা বেগম দাঁড়িয়ে পড়লেন, উচ্চস্বরে কেঁদে দিলেন আচমকা। নাজমা বেগমের কোলে বাচ্চাটাকে দিয়ে পালালেন যেন। নাজমা বেগম চেয়ে রইলেন তার যাওয়ার দিকে। পরক্ষণে বাচ্চাটাকে দেখে নওয়াজ শেখকে বললেন। ভাই এসেছে আমাদের। নওয়াজ শেখ একটুখানি হাত রাখলেন বাচ্চাটার মাথায়, বললেন। তোমার মেয়ের তো বাবা আরেকটা চলে এসেছে, এখন আমাকে একবারেই ভুলে যাবে? নাজমা বেগম চোখ নামিয়ে ফেললেন, বাচ্চাটার মুখে আদর করে বললেন। নানু ভাই, বাবার আদর ছাড়া বড় হবি? পোড়া কপাল নিয়ে এলি। আয়নার গলার আওয়াজ শোনা গেল। নাজমা বেগম আর নওয়াজ শেখ ফিরল। আয়না দৌড়ে আসলো, আবার দুপা পিছু হটলো আয়েশা বেগমকে ডাক দেওয়ায়। তিনি দেশলাই নিয়ে এসে দিলেন আয়নার হাতে। চোখ মুছতে মুছতে ভার গলায় বললেন। আগুন ধর, তারপর ধরবি আমার ভাইরে। আয়না দেশলাই জ্বালিয়ে আগুন ছিল, তারপর ছলছল চোখে তাকালো বাচ্চাটার দিকে। কান্না শুরু হয়েছে ইতিমধ্যে। আয়না কম্পিত কণ্ঠে বলল। আমার ভাইয়ার মতো না? আল্লাহ, এই তো আমার পুরো ভাই। আমার ভাই ফিরে এসেছে, ওর নাম সায়ান হবে। কেমন আম্মা? আয়েশা বেগম মুখে আবারও শাড়ি গুজলেন। আয়না ভেজা গাল দু হাতে মুছল, তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি নেই। নাজমা বেগম দিল। আয়না দুহাত অন্যায় মুছে নিল। কান্নার আওয়াজ খানিকটা থামলো। এত কাঁদে কেন পচা ছেলে? কত আদর করছে সবাই। ফুপির গায়ে বোধহয় বাবার গন্ধ পাচ্ছে, এক রক্ত তো, তাই শান্ত হয়ে গিয়েছে। আয়না চোখ তুলে তাকালো, চক্ষুপটে যেন ভাসলো ভাইয়ের হাসি মাখা চেহারাটার। খুশিতে খলবলিয়ে যেন বলে উঠল। টুনি দেখ, আমি বাবা হয়ে গেছি। তোর কি এখন আমাকে বাবা বাবা লাগছে না? আয়না আঁখি জলে হাসলো। পবিত্র ফুলের মতো বাচ্চাটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল। চলো তো তোমার আম্মাটাকে দেখে আসি। তুমি দেখবে না? তুমি না দেখো, কিন্তু তোমার মায়ের তো তোমায় দেখতে হবে। কত আদরে বাচ্চা তুমি। আমার আরেকটা আব্বাটা কি তোমায়? বক বক করতে করতে আয়না গেল কেবিনের কাছে। নার্সকে বলল। সব ঠিকঠাক আছে তো? আমি কি আমার ভাবির সাথে দেখা করতে পারবো? জি, তবে একটু রেস্ট রাখবেন। আয়না মাথা নাড়ালো, নামিরার দিকে তাকালো, হেঁটে গিয়ে বসলো নামিরার পাশে। ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে চোখ মেলল নামিরা।
কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল আয়নার কোলের দিকে। আয়না হাসি মুখে বলল, ভাবি দেখো তোমার বাচ্চাকে, দেখো একটা আব্বা এসেছে, দেখো পুরো ভাইয়ার মতো হয়েছে, নাক চোখ সব ভাইয়ার মতো। নামিরা উৎফুল্ল চোখে তাকালো। আয়না তার পাশে শুয়ে দিল বাচ্চাটাকে, বলল, এই দেখো আব্বাকে। নামিরা একদৃষ্টিতে তাকিয়ে রইল। আয়না তাড়াতাড়ি দু চোখ লুকাতে সরে পড়ল। কানে আসলো, তুমি মিথ্যাবাদী আয়না। তুমি যে বলেছি কায়ন মরেনি, ও ফিরবে আমার কাছে। ও কোথায় ফিরেছে? কেন আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছ? আমার সাথে কেন এমন ছলনা করছো? আমার বাচ্চা কাকে বাবা বলে ডাকবে? আয়না লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মুখ চেপে কাঁদতে মুখোমুখি হলো আয়েশা বেগমের। আয়না জাপটে জড়িয়ে ধরল মাকে, বলল, আম্মা আমি আর পারছি না আম্মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে আম্মা, আমার অসহায় লাগছে, আমার ভাইটা কোথায় আম্মা? আল্লাহ কেন এত কষ্ট দেয়? আয়েশা বেগম কাঁদা শুরু করলেন, আবার কেঁদে কেঁদে আওড়ালেন, বাবুরে আয়, ফিরে আয় আমার কুলে। তোর আম্মার কুলটা খা খা করে রে আব্বা, বড্ড মন পুড়ে তোর জন্য। তোর আম্মা ডাকটা কতদিন শুনি না, কতদিন তোকে নিজ হাতে খাওয়াই না। আমাদের এভাবে নিঃস্ব করে কোথায় হারিয়ে গেলে আব্বা? আজহার সাহেব বসে রইলেন কাঠের বেঞ্চে। আয়নাকে ডাক দিয়ে বললেন, আমার দাদু ভাই রে আমারে দেখাবি না? আয়না এসে বসলো বাবার পাশে, বলল, দেখাবো আব্বা, একটু সবুর করো। আমি বউরে নিয়ে যাব আমার কাছে। নাজমা বেগম তা শুনে বললেন, ওর ভরণ পোষণ কিভাবে চালাবেন? আমি চালাবো, ভাবি এবার থেকে আমাদের সাথে থাকবে। নামিরা হাত বাড়িয়েছিল বাচ্চাটাকে, মাথায় হাত বুলালো ঘন ঘন, একটু আগ বাড়িয়ে এসে চুমু খেলো কপালে। বাচ্চাটার দিকে তাকাতে একটু চুপসে যাওয়া ব্যথাগুলো আবারও বাড়ছে, একটু শুকিয়ে আসা ক্ষতগুলো ব্যথা আবারও জাগ্রত হচ্ছে। ঝাপসা ঝাপসা চোখে ভাসছে সেই পুরনো দিনের কথা, যখন আয়ানকে বাচ্চার কথা বললেই ঠোঁট ফুটাতো একরত্তি হাসি, যেই হাসিতে মাখানো ছিল বাবা হওয়া তৃপ্তি, দু চোখ ভরতে একটু আবেগী স্বপ্নের মেলা। আজকের দিনে হয়তো তার পাগলামি সীমা থাকতো না। এই মুহূর্তে এই জায়গায় থাকলে ঠোঁটের সেই চিরাচরিত নীরব হাসিটা উপহার দিত, হৃদয় গলানো মন ভুলানো মিষ্টি সোহাগে একটুখানি ভাসাতো। পরক্ষণে মীরাকে রাগিয়ে দেওয়ার জন্যে বলতো, মীরা দেখো, আমার বাচ্চা আমার মতো হয়েছে, তোমার মতো হয়নি, তার মানে এটা শুধু আমার বাচ্চা। নামিরা খুব রেগে যেত, আর সেই রাগ ভাঙার জন্যে একটু হিমশীতল স্পর্শই যথেষ্ট। নামিরাকে নিজের কাছে নিয়ে আসলেন আয়েশা বেগম। সারাদিন থাকেন নাতিকে নিয়ে, রান্নাবান্না সবই আয়না রূপা মিলেই করে। ঘরের এক কোণে নির্জীব প্রাণীর মতো শান্ত হয়ে বসে পড়ে থাকে নামিরা। জীবনের সংজ্ঞায় যেখানে মানিয়ে নেওয়া মেনে নেওয়া, সেখানে নামিরা কেন এই সংজ্ঞাকে ভুল প্রমাণ করতে ইচ্ছে করে সে জানে না। সে মেনে নিতে পারবে না, পারছে না, পারা নয়ও। অন্যবারের তুলনায় এবার বেশি ফুল এসেছে বাগানে। ফুল তোলার ফুলের বাগান পরিচর্যা করার জন্য মানুষ রেখেছিল আয়না, তারা দেখাশোনা করে, মূল তদারকি করে রহমত মিয়া। 4 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই বাগানকে ঘিরে। আয়না ভাবলো যদি আরও বড় করে বাগানের পরিকল্পনা করা যায়, সেক্ষেত্রে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে। আর একটি দোকান দিয়ে দিলে সেদিকেও কর্মসংস্থান বাড়বে। ফুল বেশি আসার কারণ হিসেবে আয়েশা বেগম বললেন, আমার দাদু ভাই আইছে, তাই বেশি বেশি ফুল আসছে। আমার দাদু ভাই ভাগ্যবান। আমি ওর জন্য একটা দোলনা আনবো আম্মা, কেমন? দরকার নেই, ওর নানা দিছে না, আর দরকার নেই। আচ্ছা ওর জন্য কিছু কিনে আনবো। না, ও মায়ের দুধ ছাড়া এখন অন্য কিছু খাইতে পারবো না। আয়না চলে গেল রাগ করে। আয়েশা বেগম বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন, ভাই, তোর বাপটা পাষাণ, খুব পাষাণ। কখনো বাপের মতো হবি না, মায়ের মনে আঘাত দিবি না, কোথাও হারাবি না। রূপা এসে পাশে বসলো, বলল, যে মা, তোমার নাতিকে আমার পছন্দ হয়েছে। আয়েশা বেগম গাঁট্টি মারল তার মাথায়, বলল, সর, তুই বুড়িরে কেন আমার নাতবউ বানামো? পাইকা গেছিস তুই। রূপা খিলখিল সুরে হাসলো, বলল, আমার বয়স তো এখন 7 চলে, বুড়ি কখন হইলাম? আয়েশা বেগম কপাল কুঁচকে রাখেন, বলেন, তুই এত লাল ভর্তার মতো সুন্দর কেমনে হইছস? তোর মা কি সুন্দর আছিল? আম্মা বেশি সুন্দর ছিল। আমার তো মনে নাই ওসব, নানা বলছে আমি আম্মার মতন হয়েছি। আরে, আর তোরে ছাইরা চইলা গেল কপালপুরি। রূপা মন খারাপ করে ফেললো। আয়না এসে টেনে নিয়ে গেল তাকে, এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিয়ে যেতে যেতেই বলল, আমি তোর অভিভাবক, শোন একটা কাজ কর, একটা লেখা পাঠাতে হবে চৌধুরী বাড়ি, পারবি? ছোট সাহেবের কাছে। খুব জরুরি। ছোট সাহেব তো গ্রামে নেই 1.5 মাস মতো, জানো না? সে কি আসবে না? আমার তো খুব প্রয়োজন, একটা কথা জানা ছিল। জানি না আসবে কি না, উনি তো অনেক বড় মানুষ, শহরে শহরে সময় কাটায়। এখন আমি কি করব? কেন শহরের অলিতে গলিতে খুঁজবো আমার ভাইটাকে?
কবে আমাদের সেই হাসি খুশি দিনগুলো ফিরে আসবে আবার? প্রফেসর কথা দিয়েছিল আমায়, উনি যে কোনো প্রকারের সাহায্য করবে আমায়, কিন্তু এখন পলাতক। অবশ্য উনি কত বড় রাজনীতিবিদ হতে চলেছেন, এখন ওসব মনে রাখার সময় কোথায় তার? সে যাই হোক, আমি লেগে পড়বো আমার কাজে, কাউকে লাগবে না আমার। সপ্তাহ একটানা যেতেই অনুরাগের লেখা পেল আয়না। তাতে লেখা, আয়নামতি, দেরি হওয়ায় দুঃখিত আমি। প্রচুর কাজের চাপে থাকায় ব্যস্ত ছিলাম। গ্রামে ফিরেছি, 2 দিন হয়েছে, আবার ফিরে যেতে হবে। কিন্তু তার আগেই ভাবলাম তোমাকে আসল সত্যটা জানিয়ে যাই। তোমার ভাইয়ের এই দশা সবকিছুর মূলে ছিল তোমার ভাবির ছোট চাচা। ওনার লোককে ভাঙচুর করতে দেখা গেছে ছাপাখানা, আর তোমার ভাইকে উনি মেরে কোথাও গুম করে রেখেছে। প্রমাণ নেই আমার কাছে, তবে আমার তথ্য ভুল না। প্রমাণ শীঘ্রই জোগাড় হবে, আর আমি তোমার হাতে ঠিকই প্রমাণ তুলে দেব। আয়না শক্ত হয়ে গেল, চোয়াল শক্ত হলো মুহূর্তে, হাতের মুঠো শক্ত হলো, ঘৃণায় গা গুলিয়ে আসলো। কত বড় অমানুষ ভাবির চাচা! সে ছাড়বে নয় মানুষটাকে যে তাদের প্রত্যেকের সুখ কেড়ে নিয়েছে, তার ভাইপোকে এতিম করেছে, তার ভাবিকে বিধবা করেছে, তার মা বাবাকে সন্তান হারা করেছে। ছাড়বে না, সে কখনোই ছাড়বে না। আরও মাস 2 পার হলো তখন। আয়নার দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার সামনে। বাগানবাড়ি আর নতুন দোকান খোলা নিয়ে তীব্র উত্তেজনা কাজ করছে, সেই সাথে আরও কত কাজ। নিজেকে লুকিয়ে রাখতে হচ্ছে ভীষণ। সবার মুখে হাসি ফোটানোর জন্য কত না লড়াই। মলিন মুখে সাদাটে শাড়ি পরা ভাবিকে দেখলে বুক মুচড়ে ওঠে, চোখে জল ভাসে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। কোনো মতে দিনরাত এক এক করে পড়ে পরীক্ষা দিল আয়না। সামনে তার আরও বড় পরীক্ষা। পরীক্ষা শেষ হতে না হতে দোকানের কাজে লেগে পড়লো সে। দোকান দেওয়ার জন্য ঋণ নিল মাসিক কিস্তিতে। সরকারি চাকরি করে এমন একজনের স্বাক্ষরের যখন খুব দরকার পড়ল অনুরাগ এসে, তখন সে বিপদ থেকে রক্ষা করলো তাকে। আমরা আসলে যাদের হেলাফেলা করে ফেলে রাখি, দিন শেষে কোনো না কোনো কাজে তাদের আমাদের লাগে। এই বন্ধনহীন অপরিচিত মানুষটা কিছুদিনের মধ্যে এক অন্যরকম ভাবে নিজের ভেতরের সত্তাটাকে উপস্থাপন করছে আয়নার সামনে। কত ঋণ আয়নার, এত ঋণ সে শোধ করবে কবে? দোকান দেওয়া শেষ হলো, বাগানের যেই খালি পাশটা ছিল সবখানে চারা লাগানো হলো। বিকালবেলায় অনেক মানুষও ঘুরতে আসে। বাগানবাড়ি কাঁটাতারের বেড়া লাগিয়ে দিল রহমত মিয়া চারিপাশে, যাতে ঘুরতে আসা কেউ ফুল ছিঁড়তে না পারে। সরু সরু পথ করে রেখেছে বাগানের ভেতর, যাতে লোকজন ঘুরতে পারে ডুবে যেতে ফুলের বাগানের মনোমুগ্ধকর পরিবেশে। অনুরাগ একদিন একটা বড় সাইজের সাইনবোর্ড এনে লাগিয়ে দিল বড় একটা গাছের মগডালে। সেখানে লেখা আয়নামতির বাগান বিলাস। আয়না আচমকা সেসব দেখে বলল, এসব কি শুরু করেছেন প্রফেসর? মানুষ এখন আমাকে দেখলে আয়নামতি ডাকবে। আয়নামতি নামে চিনবে, ডাকবে না। আমি সেই অধিকার কাউকে দেব না। আয়না মুখ বাঁকিয়ে বলল, আপনার বউ জানে বিয়ে ভেঙে দেওয়া সেই কনের সাথে আপনার আজকাল ভীষণ ভাবসাব। অনুরাগ রেগে গেল মুহূর্ত। জানলে কি হবে? সবসময় সবকিছুকে নেগেটিভ ভাবাটা তোমাদের মেয়েদের স্বভাব। ভাগ্যিস মনে করে দিয়েছ। আসলে কি জানো, তোমরা মেয়েরা ভীষণ খারাপ, এতটাই খারাপ যে বলার কিছু বাকি রাখে না। আমিও শালা আছি পাগল ছাগলের মতো, যে যা বলে তার জন্য লাফাই, আর পেছন পেছন ঘুর 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 ঘুর। জীবনেও আর তোমার সামনে আসবো না, মনে রেখো। যত সব বলেই হনহনিয়ে চলে গেল। গেল যে গেল, আর দেখা সাক্ষাৎ পাওয়া গেল না তার। আয়না ভেবে পেল না সে দোষের কি বলল। সমাজের মানুষ আজকাল তার দিকে অন্য চোখে তাকায়। অনুরাগের কারণে কিছু বলে ওঠার সাহস পায় না। আয়না কি তা বুঝে না? কি দরকার ওসবের? তার জীবনটা ফুলের মতো নয়, কাঁটাযুক্ত। এই কাঁটায় ভরা জীবনটাতে যে আসবে, সে কাঁটায় বিঁধে গিয়ে শুধু যন্ত্রণায় ভুগবে। তাছাড়া বাস্তবিক অর্থে ভালো লাগা কিংবা ভালোবাসা শব্দগুলোতে সে বিশ্বাসী নয়। প্রাণ উজাড় করে ভালোবেসেও যদি ভালোবাসার মানুষকে ধরে রাখা না যায়, তাহলে ভালোবেসে লাভ কি? কষ্ট ছাড়া কিছুই নেই ওই শব্দটাতে। জলজান্ত প্রমাণ তার ভাবি। মানুষটা শুরু থেকেই কষ্ট পেয়ে গেল। কি পেল? তার ভাইকে ভালোবেসে শুধু দিয়েই গেল। পাওয়ার বেলায় সব শূন্যে পড়ে রইল খাতায়। আয়না অত উদার কখনো হতে পারবে না। সে ততটুকুই দেবে যতটুকু সে পাবে। নিজ সত্তা বিসর্জন দিয়ে ভালোবাসতে গেলেই ক্ষতি। বাচ্চা অসুস্থ হওয়ায় শহরের হসপিটালে চলে আসলো নামিরা আর আয়না। আয়েশা বেগম থেকে গেছেন, এসেছেন নামাজ শেখ। চিকিৎসা 2 দিন হতে চলে আসার সময় নামিরাকে করিডোরে বসিয়ে আয়না চলে গেল ফার্মেসিতে নামাজ শেখ বিল পে করার জন্যে। নামিরা এদিক ওদিক তাকালো। হঠাৎ ভীষণ কষ্ট হলো বুকে, চোখে জ্বালা পোড়া করলো ভীষণ। বসে থাকতে পারলো না সে, ছেলে চেঁচিয়ে কাঁদছে। নামিরা উঠে দাঁড়ালো, বাচ্চাকে কোলে নিয়ে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। করিডোরে বসে থাকা একটা লোক নম্র গলায় বিরক্ত ভঙ্গিতে বলল, বাচ্চাটাকে এদিকে দে। কেন কাঁদছে? নামিরা থমকে গেল, কথা আটকা গেল। বাচ্চাটাকে দিয়ে দিল সে, কান্না থেমে গেল বাচ্চার। লোকটা বাচ্চাকে দুলাতে দুলাতে বলল, কান্না থেমে গেছে। নামিরা আখি জলে হাসলো, বহু কষ্টে কান্না চেপে কম্পিত গলায় বলল, এই প্রথম বাবার কোল পেয়েছে তো তাই।
লোকটা চোখ তুলে তাকালো নামিরার দিকে, পকেট থেকে টিস্যু বের করে দিয়ে বলল, চোখ মুছুন। চোখে কি সমস্যা আছে আপনার? আমারও আছে, দেখুন চশমা ইউজ করতে হচ্ছে। নামিরা কান্না চোখে হাসলো। হয়তো আছে, জানি না ঠিক, আমার মাথা ঠিক নেই। বাচ্চা কোলে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসলো নামিরা। সায়ান কাঁদছে, নামিরার সেদিকে হেলদোল নেই। সে কালো রঙের গাড়িটার পিছু ছুটতে ব্যস্ত। গাড়িটার নাম্বার ঝাপসা দেখাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। আয়না ফার্মেসি থেকে এসে নামিরাকে কোথাও দেখতে পেল না। পাগলের মতো হন্যে হয়ে দৌড়ালো পুরো করিডোর। তারপর নওয়াজ শেখ যখন আসলেন তখন ওনাকে নিয়ে বের হলেন হাসপাতাল থেকে। তখনই এই নামিরাকে চোখে পড়ল। আশেপাশ না তাকিয়ে হাঁটছে নামিরা। সায়ান ভীষণ রকম কাছে। আয়না ছুটে গেল, নামিরার কোল থেকে সায়ানকে কেড়ে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবি কি করছো তুমি? সব ধুলোবালি বাতাস ওর নাকে গিয়ে লাগবে আবার। ছেলেটাকে কি তুমি বাঁচতে দেবে না ভাবি? নামিরার কোনো ভাবান্তর দেখা গেল না। সে ওই চলে যাওয়া গাড়িটার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, আয়ান, ওই তো আয়ান, চলে যাচ্ছে কেন? আয়না গর্জে বলল। মাথা খারাপ হয়েছে তোমার ভাবি? চলো তো। নামিরা হাত ছাড়িয়ে নিল। নওয়াজ শেখকে দেখে দৌড়ে গেল, হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বাবা, আয়ান, বাবা, ও বাবাকে কোলে নিয়েছে, আমি সত্যি করছি। নওয়াজ শেখ কিছু বললেন না, শুধু তাকিয়ে থাকেন। দিন দিন মেয়েটার পাগলামো বাড়ছে বই কি কমছে না। আঙ্কেল, বাবুর ক্ষতি হবে, গাড়ি ডাকুন তাড়াতাড়ি। নামিরা এলোমেলো কেঁদে বলল, আয়ানা, আমি যাবো না তো, তোমরা চলে যাও, আমি যাব না। বাবাকে তুমি দেখে রেখো, আমি আয়নার কাছে যাই। হ্যাঁ। আয়না চোখের পলক চেপে রাখলো, বিরক্তি নিয়ে খুলে বলল, যা ইচ্ছে করো, কিন্তু আপাতত বাড়ি ফিরতে দাও। তোমার সন্তানের শরীর খারাপ আর তুমি এখনো পাগলামো করছো। কেন মেনে নিচ্ছ না সত্যিটা? নামিরা চুপসে গেল, ভেজা গলায় বলল, তুমি তো আমাকে বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে, বলেনি? তাহলে এখন এমন বলো কেন? আয়ন থাকলে এভাবে কথা বলতে পারতে, ও নেই তাই এভাবে বলছো? ও ছাড়া কেউ আমায় বোঝে না। আমাকে ভীষণ রকম বোঝার মানুষটাকে কেন হারিয়ে যেতে হলো? আমি কখনো কারোর সাথে কোনো অন্যায় করিনি। নওয়াজ শেখ মেয়েকে বুকে টেনে নেন, মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, এভাবে কাঁদলে লোকে কি ভাববে? দেখ আশেপাশে মানুষ কিভাবে তাকিয়ে আছে। ধৈর্য ধর মা, তোর সন্তানের কথা ভাব, ও তোর একটা পৃথিবী। নামিরা বাচ্চার দিকে তাকায়। আয়নার বুকে গুজে রয়েছে সায়ান। লাল জিহবাটা বের করছে, আবার ভেতরে নিয়ে নিচ্ছে। বড় বড় চোখ দুটো দিয়ে পিটপিট করে তাকিয়ে দেখছে নামিরাকে। নামিরা কোলে নিয়ে নিল বাচ্চাকে। শান্ত চুপচাপ হয়ে হাঁটতে হাঁটতে ঠোঁট ছোঁয়ালো ছেলের কপালে। এখানেই আয়ান ছুঁয়েছিল, এখনো স্পর্শ লেগেছে, সেই চিরাচরিত স্পর্শ, সেই ঘ্রাণ। আয়েশা বেগম নাতি আর ছেলের বউকে ফিরতে দেখে খুশি হয়ে গেলেন। নাতিকে ঝাপটি মেরে নিয়ে নিলেন আয়নার কোল থেকে। সারা মুখে অজস্র আদর দিতে দিতে বললেন, ভাই, তুই ছাড়া ঘর বাড়ি আন্ধার, কেন এত অসুখে পড়িস? আল্লাহ ভালা রাইখো আমার বাইরে। সায়ান দন্তহীন গাল এলিয়ে হাসে, ছোট্ট হাতের তালু লাগায় আয়েশা বেগমের মুখে। খুশিতে আনন্দে চোখে জল আসে তার, মনে হয় একদম তার ছেলে হাসছে। নামিরাকে মলিন চেহারায় দেখে আয়েশা বেগম বিভ্রান্ত হলেন, বললেন, কি হয়েছে বউ, মন খারাপ করে রাখছো কেন? তোমার বাবু ভালা হয়ে যাইব, আল্লাহ আমার ভাইরে ভালা কইরা দিব, মন খারাপ কইরো না। আসো, কিছু খাও আগে। নামিরা ছলছল চোখে আয়েশা বেগমের দিকে তাকালো। আয়না চলে যাওয়ায় ফিসফিসিয়ে বলল, আম্মা, আমি আয়নের কাছে যাব, আমাকে যেতে দিবে? আয়েশা বেগম হতাশ গলায় বললেন, বউ, তোমারে কইছি না তোমার বাবুর দিকে মনোযোগ দিতে? তার কথা বারবার কেন মনে করো? সে তো তোমার চিন্তা করে নাই। উলট পালট চিন্তা করো না বউ। নামিরা কেঁদে দিল, এবার বলল, আমাকে একটু বিশ্বাস করো আম্মা, আমি আয়ানকে দেখেছি, ও বাবুকে কোলে নিয়েছে, আদর করেছে। তুমি জানো, বাবু একদম শান্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি চাই আম্মা, আয়ান থম খায়, তুমি যদি দাও আম্মা। আয়েশা বেগম নাতিকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন। আয়না আসতেই নামিরা চুপসে যাওয়া চোখে তাকালো। আয়না বলল, কোথায় যাবে তুমি? কার কাছে যাবে? আমি নিয়ে যাব তোমায়। কোথায় যাবে? সত্যি? আয়না মাথা নাড়ালো। নামিরা জাপটে জড়িয়ে ধরলো তাকে, আওয়াজ করে কাঁদলো। আয়না চোখ চেপে ধরলো তার কাঁধে, বলল, পাগলামির একটা সীমা থাকে ভাবি। তোমার মনে হচ্ছে না তুমি অতিরিক্ত করছো? নামিরা ছাড়লো না তাকে, শক্ত করে ধরে রেখে অনুরোধ করে বলল, আমাকে একটু বোঝো, একটুখানি। আয়েশা বেগম চোখ মুছতে মুছতে নাতিকে নিয়ে চলে গেলেন।
থানায় নওয়াজ শেখের নাম বলতে পুলিশ নামিরার দেওয়া নাম্বারটা নিল। কার গাড়ি এবং সেই মালিকের বাড়ির ঠিকানা জোগাড় করে এনে দেবে বলল। নামিরা ততক্ষণ থানায় বসেছিল। আয়না চুপচাপ বসে আছে। নামিরা কি করছে সে বুঝতে পারছে না। পুলিশ প্রায় আধা ঘন্টা পর সমস্ত ডকুমেন্ট নিয়ে হাজির হলো। গাড়ির মালিকের ঠিকানা দিল নামিরাকে। আয়না দেখে বলল, এখন শহরে কিভাবে যাবে ভাবি? বাবুর গাড়ির বাতাস লাগলে ক্ষতি হবে তো। আর চেনা নেই জানা নেই, কার না কার বাড়ি, জানি না কি করছো তুমি। নামিরা হাত ধরল আয়নার, বলল, তুমি চিন্তা করো না, আমি যেতে পারবো, আব্বা তো আছে। আমি তোমাকে একা ছাড়তে পারবো না। নামিরার মুখ অন্ধকার হয়ে এলো। না, আয়নাকে যেতে দেওয়া যাবে না, সে একা যাবে। আয়না তাকে কোনো কিছুই করতে দেবে না। তাছাড়া তার মনের ভুলও হতে পারে। ঠিকানা দাও, আমি গিয়ে দেখে আসি ওই বাড়িতে কে কে থাকে। নামিরা দিল না কাগজটা, বলল, থাক, লাগবে না, যাবো না আমি, আমার কোথাও ভুল হচ্ছে বোধ হয়। আয়না স্বস্তি পেল। যাক, ভাবির পাগলামির অন্তত কমেছে। কিন্তু আয়নাকে ভুল প্রমাণ করে দিয়ে নামিরা তারপরের দিন ঘুমন্ত ছেলেকে নিয়ে আয়নার পাশ থেকে উঠে ভোর রাতে বের হয়ে গেল ছেলেকে নিয়ে। নওয়াজ শেখ মেয়ের আবদার ফেলতে পারেননি, তাই গাড়ি এনে রেখেছেন আয়নাদের বাড়ির কিছুটা দূরে। নামিরা আয়েশা বেগমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বেরিয়ে গেল। আয়েশা বেগম তখনও ঘুম। আয়নাও কিছু জানে না, কিন্তু ঘুম থেকে উঠে নামাজ পড়ে যখন নাতিকে দেখতে গেলেন আয়েশা বেগম, তখন দেখলেন পুরো ঘর খালি। নেই নাতি, নেই ছেলের বউ। হাই হাই করে কেঁদে উঠলেন তিনি। আয়না চমকে গেল। অজানা আশঙ্কায় বুক ভার হয়ে এলো। রাগ হলো নামিরার উপর। বাবুর শরীরটা খারাপ, ঠান্ডা সইতে পারছে না ছেলেটা। গাড়ির বাতাস লাগলেই ক্ষতি। ভাবি কি যে করছে। আয়না সান্ত্বনা দিল মাকে, বলল, ভাবিকে আমি নিয়ে আসবো। কিন্তু ওই বাড়িতে পুলিশের সাহায্যে খবর নিয়ে জানা গেল নামিরা নামের কেউ যায়নি ওই বাড়িতে। আয়না চিন্তায় ফেটে পড়ল। আম্মা অসুস্থ হয়ে পড়বে এসব শুনলে। তাকে কে এই বিপদে সাহায্য করতে পারে? নামিরা বলায় নওয়াজ শেখ কাউকে কিছু বললেন না। নামিরা সকাল থেকে সন্ধ্যা অবধি শহরে তার বড় খালামণির বাসায় ছিল। তারপর বের হলো ওই বাড়ির উদ্দেশ্যে তার ছোট খালাতো ভাইকে নিয়ে। তখন ঝড়ের প্রকোপ বেড়েছে। শাসা বাতাসে ভারী পরিবেশ, গম্ভীর থমথমে চারিপাশটা। নামিরা তার খালাতো ভাইকে চলে যেতে বলল। তাহিম যেতে চাইল না, বলল, আপু, ওই বাড়ির গেটে গাড়ি ঢুকলে সমস্যা হবে না, নইলে বাবুর গায়ে বৃষ্টি পড়তে পারে। নামিরা ঢেকে নিল সায়ানকে ভারী পাতলা নকশা করা ক্যাথা দিয়ে। বুকের সাথে জড়িয়ে ধরে বলল, গাড়ি গেটের কাছে থামো, আমি নেমে যাই, তুই গাড়ি নিয়ে চলে যা। তাহিম যেতে চাইল না, পরক্ষণে যেতেই হলো। নামিরা গাড়ি থেকে নেমে গেল বৃষ্টি মাথায়। কোথায় যাবেন? আমি এই বাড়িতে যাব, আমাকে তাড়াতাড়ি যেতে দিন, আমার বাচ্চার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। দারোয়ান যেতে দিল, ছাতা বাড়িয়ে দিল, বলল, দিনের বেলা আসতে পারেন নাই? এমন সন্ধ্যায় কেউ বাচ্চা নিয়ে বের হয়? নামিরা কিছু বলল না। দুরু দুরু বুক নিয়ে এক বুক আশা নিয়ে পা দিল শেখাওয়াত বাড়ির বারান্দায়। দারোয়ান দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। গেল আর আসার নাম নেই। নামিরা দাঁড়িয়ে রইল দরজার কাছে, ভেতরে উকি দিল না। সায়নের কান্না শুরু হয়েছে। ছেলেটা একদম বাবার মতো পাজি হয়েছে। অন্ধকার পছন্দ করে না, তাছাড়া বৃষ্টির ফোঁটাও পড়েছে। নামিরা মুছতে লাগলো, নিজের মুখ থেকে সরাতে লাগলো বৃষ্টির পানি। ছেলেকে দুলাতে দুলাতে বলল, এই তো এখনই আলো আসবে, এক্ষুনি আসবে আব্বা, সারাক্ষণ কান্না। বলতে না বলতে কেউ দরজা খুলে দিল। নামিরা সায়ানের মুখ থেকে চোখ তুলে তাকালো। আলো আধারিতে দেখলো সৌষ্ঠব একটা পুরুষ অবয়ব। মুখ ভেজে থাকায় চোখের পানি টের করা গেল না নামিরার। সায়ান আরো জোরে কাঁদছে। লোকটা দরজার হাতল ছেড়ে দিল। নামিরার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ডাকলো, মীরা। টপ টপ করে নামিরার কপল বেয়ে জল গড়ালো। থুতনি বেয়ে চোখের জল পড়ে ভিজে গেল সায়ানের মুখ। ঠান্ডা পানি মুখে পড়ায় হাত পা নেড়ে চেঁচিয়ে কেঁদে উঠল সায়ান। নামিরা আরো একবার নিজের নামটা শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। অতি আগ্রহে চেয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। দারোয়ানের ডাকে হুঁশ ফিরল হীরার। মেডিকেল ডিপার্টমেন্টে কাল তার রিসার্চ করা ফাইলটা জমা দিতে হবে। খুব ব্যস্ততায় সময় কাটছে তার। সারাদিনে অর্কের ঘরের দিকেও যাওয়া হয়নি। এমন সময় দারোয়ানের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলো হীরা। দারোয়ান কিছু বলার আগে মীরা ডাকটা ভেসে এলো বসার ঘর থেকে। দারোয়ানের দিকে তাকালো হীরা, বলল, অর্ক কোথায়? নিচে ম্যাডাম। হীরা চলে এলো নিচে। অর্ক আবার মীরা ডাকছে কাকে? কৌতূহল নিয়ে এগোতেই অর্কের মুখোমুখি হীরা। আপনাকে আমি ডাকছিলাম মীরা। হাসলো হীরা, বলল, মীরা ডাকলে কি করে বুঝবো? আমাকে তো হীরা নামেই ডাকতে হবে। অন্য কিছু বলল না অর্ক। হীরা বলল, কেন ডাকছিলেন? বাইরে কে যেন এসেছে, একটা বাচ্চার মা। দরজার কাছে তাকালো হীরা, এগিয়ে গেল। নামিরাকে দেখতে পেল। অতঃপর আধা ভেজায় নারী প্রতিমূর্তি দেখে কিঞ্চিত ভুরু কুচকালো হীরার। শুধালো, কে আপনি? কাঁদছেন কেন? আপনার বাচ্চাও তো কাঁদছে। নামিরা আবার ঠোঁট উল্টে কেঁদে দিল। ভেতরে আসুন। কাকে চান? বিপদে পড়েছেন? নামিরা উপর নিচ মাথা নাড়ালো। নাম কি আপনার? নামিরা। কপালে আবার ভাঁজ পড়ল হীরার। বলল, আচ্ছা ভেতরে আসুন না, আপনার বাচ্চাকে আমাকে দিন, ঠান্ডা লেগে যাচ্ছে তো। আপনি হসপিটালের খবর রাখেন?
কত বাচ্চা নিউমোনিয়ায় ভুগছে এখন। এদিকে দিন তো, ভেতরে আসুন, কাঁদবেন না। বিপদে যখন পড়েছেন তখন উদ্ধারও হবেন। আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। দারোয়ান কিছু বলতে চাইল না, মীরার কান্না দেখে কিছু বলতে পারল না। তবে হীরার বাবা মা এসে উপস্থিত হলো। যখন তখন জানতে চাইল। কোনো খারাপ উদ্দেশ্য নেই তো মেয়ে? নামিরা হীরার দিকে তাকালো। আহা মা, কি বলছো এসব? উনি বিপদে পড়েছেন। নামিরা তাকালো অর্ক নামক ছেলেটার দিকে, আবার ঠোঁট উল্টে কেঁদে দিল। সেই আওয়াজ অনুসরণ করে সবাই তাকালো তার দিকে। সেলিনা বেগম বলল, কি রে মেয়ে? ওমা, কে গালি দিয়েছে তোমায়? কাঁদছো কেন মেয়ে? হীরা এগিয়ে গেল, বলল, আমার ঘরে আসুন। আচ্ছা, আমার ঘরেও যেতে হবে না, আমার পাশের রুমটাতে চলে আসুন, ওখানে থাকতে পারবেন। বাকি কথা ওখানে বলবো। আসুন, কাঁদবেন না। নামিরা যেতে চাইলো না, বলল, আচ্ছা নামিরা, আমি ফিরে যাব আমার কাছে, গ্রামে থাকবো না এখানে। হীরা বিস্ময় নিয়ে বলল, এখন কিভাবে গ্রামে যাওয়া যাবে? আজ রাতটা তো থেকে যেতে হবে। একটু বোঝার চেষ্টা করুন। আপনার বাচ্চার কথা ভেবে থেকে যান। নামিরা কাঁদতেই লাগলো। হীরা সায়ানের দিকে তাকালো, ঘুমে ঢুলু ঢুলু তার চোখ। ঠোঁট গোল করে কি কি আবোল তাবোল বলছে। হীরা আদর করলো হৃষ্টপুষ্ট শরীরের বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আপনার বাচ্চা তো একদম বিড়ালের মতো ম্যাও করে। কি আদুরে, কার মতো হয়েছে? আপনার রং শ্যামা, ও তো ধলা বিলাই। নামিরা চোখ মুছল, তাকালো অর্ক নামক লোকটার দিকে। অর্ক অন্যদিকে তাকালো। নামিরা কান্না থামানোর চেষ্টা করে বলল, ওর আব্বার মতো হয়েছে, ও এমনই ছিল। চোখ তুললো হীরা। ছিল? উপর নিচ মাথা নাড়ালো নামিরা। ঠোঁট টেনে কেঁদে বলল, এখন নেই, হারিয়ে গেছে। ভাবনায় পড়ল হীরা। বলল, আচ্ছা, ঘরে আসুন, আপনার বোরকা ভিজে গেছে। আসুন, চিন্তা করবেন না, আপনার কোনো অসুবিধা হবে না। সায়ান হাত পা নেড়ে চেঁচিয়ে উঠল। হীরা হেসে ফেলল, শক্ত করে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিশিয়ে নিয়ে পড়ল, কি দুষ্টু ছেলে, দেখো তোমার মা কিভাবে কাঁদছে। দুষ্টু বিড়াল, মাছ খাবে নাকি মাছের কাঁটা খাবে? হীরা হাত ধরল নামিরার। নামিরা যেতে চাইলো না। হীরা টেনে নিয়ে গেল তাকে। যেতে যেতে বারবার অর্কের দিকে ফিরে তাকালো নামিরা। অর্ক তাকে তাকাতে দেখে আবারও চোখ সরিয়ে নিল। সেলিনা বেগম লক্ষ্য করলেন ব্যাপারটা। অর্কের কাছে গিয়ে বললেন, চেনো মেয়েটাকে? অর্ক মাথা নাড়ালো দুপাশে। সেলিনা বেগম হাত বুলিয়ে দিল তার মাথায়। মৃদু হাসলো অর্ক। হীরাটা কি যে করে, চিনি না জানে না কোনো একটা মেয়েকে ঘরে নিয়ে গেল। খারাপ মতলব নেই, কে বলতে পারে? আমিন সাহেব খবরের কাগজ মুখ থেকে সরিয়ে বললেন, সব কিছুতে তোমার খারাপ মন্তব্য করা লাগবেই। চুপ হয়ে গেল সেলিনা বেগম। ঘর থেকে বের হওয়ার আগে অনুরাগের সামনে বাধা হয়ে দাঁড়ালো সাহেব চৌধুরী। অনুরাগ চোখ তুলে বাবার দিকে চাইলো, বলল, কি সমস্যা বাবা? সাহেব চৌধুরী পেছনে আনহিতা এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তোমার লড়াইটা কার সাথে হতে যাচ্ছে? সামনেই তোমার একটা প্রোগ্রাম। আশ্চর্য তো, আমি তো সবটা জানি, কিন্তু এখন আমার পথ আটকানো হচ্ছে কেন বাবা? তুমি একা একা কোথায় যাচ্ছ সোহাগ? দেখো, তোমার একা একা কোথাও যাওয়া ঝুঁকিপূর্ণ। অনুরাগ হতাশ হলো, বলল, আমি ছোট নই মা, বড় হয়েছি। আরে কি আশ্চর্য! ওই পেঁয়াজ ব্যবসায়ীর মেয়ের সাথে তোমার কি? অনুরাগ অদ্ভুত চোখে চাইলো, বলল, মানে? আমি অনেক দিন ধরে অনেক কিছু শুনছি। তুমি ওই মেয়ের বাগানের দিকে কি করতে যাও? ওই মেয়ের সাথে তোমার কিসের এত লেনদেন? অনুরাগের চোয়াল শক্ত হয়ে উঠল। সে বলল, আপনারা আমাকে ছোট বাচ্চার মতো জেরা করছেন বাবা, যা অনুচিত। ভালো মন্দ বাছবিচার করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে, এবং আমি যথেষ্ট বড় হয়েছি। আমাকে নিজের মতো করে থাকতে দিন। অনেক তো শুনেছি আপনাদের কথা, ভালো কিছু তো হলো না। সাহেব চৌধুরী বড় গলায় অনুরাগের নাম ধরে ডেকে উঠলেন। অনুরাগ। অনুরাগ সামান্য টলল না এই ধমকে, বরঞ্চ সেই ধমককে ঠেলে দিয়ে বলল, আপনাদের কারণে আমার মান সম্মান ডুবেছে। নিশ্চিত থাকুন, আমি আপনাদের মান সম্মান ডুবাবো না। শায়েক চৌধুরী সরে পড়লেন। অনুরাগ বের হয়ে গেল হনহনিয়ে। শায়েক চৌধুরী গর্জে আনহিতাকে বললেন, তোমার ছেলে দিন দিন অবাধ্য হয়ে উঠছে আনহিতা। আমি এসব সহ্য করব না। ওর ভালো চেয়ে এসেছি আমি সব সময়। খারাপ হয়েছে এতে আমার কি হাত ছিল? ওই মেয়েটা খারাপ ছিল, তাতে কি আমার দোষ? আনহিতা চুপ করে থাকলো। শায়েক চৌধুরী চিল্লিয়ে বাড়ি এক করলেন। শায়লা বেগম লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে ছেলের দিকে এগিয়ে গেলেন। সোফায় বসলেন। শান্ত গলায় বললেন, ওকে ওর মতো করে থাকতে দে। ওর ওপর আর কোনো কিছু চাপিয়ে দিস না। ভুলেও বিয়ে শাদির কথা তুলিস না। রাগের মাথায় কি না কি করে বসে। মাও একটা পরিচিত মুখ এই জেলার।
ওর সব কিছু পারফেক্ট থাকা দরকার, না হলে জনতা প্রশ্ন তুলবে। আপনি কেন বুঝতে চাইছেন না? অনুরাগকে বুঝাতে হবে ব্যাপারটা। কোহলি খারাপ ছিল তার মানে এই নয় সব মেয়েরাই এমন। ওর যাকে মনে ধরবে ও তাকেই বিয়ে করুক, চাও না? আনহিতা সাহেব চৌধুরীর দিকে তাকালেন, মৃদু স্বরে বললেন, চাই। তাহলে চুপ করে থাকো, সময়টা একদিন আসবে, তখন কিছু হলেও তোমাদের দোষ থাকবে না। কিন্তু মা, আমি চাইছি ওর একটা সংসার হয়ে যাক। আমি বেঁচে থাকতে ওর একটা গোছানো সংসার হয়ে যাক। সেসব কবে হবে? 1.5 বছর তো চলেই গেল এমনি এমনি। শায়লা বেগম আর কিছু বলতে চাইলেন না। থানা থেকে বেরিয়ে আসলো অনুরাগ। আয়নার বাড়িতে ফোন লাগালো। তারপর পরই আয়না রান্না বসেছিল রান্নাঘরে। রূপা এসে ফোন হাতে নিল। কানে নিতে অনুরাগের গলা শুনে দৌড়ে গেল। আয়নাকে বলতেই আয়না দূরে দাঁড়িয়ে বলল, তুই কথা বল, আমি বলবো না। রূপা সালাম নিল। অনুরাগ সালাম নিয়ে বলল, তোমার আপাকে দাও ফুলটুসি। রূপা ভয়ে ভয়ে বলল, আপা কথা বলবে না বলছে, শরম পায়। আয়না চোখ লাল করে তাকালো। আচ্ছা ঠিক আছে, তোমার আপাকে বলো সায়ানের খোঁজ পেয়ে গেছি। সায়ানের খোঁজ? আয়না ফোন কেড়ে নিল, বলল, কোথায় পেয়েছেন তাড়াতাড়ি বলেন, আমি এক্ষুনি যাব। অনুরাগ থামলো। খানিকক্ষণ পরে বলল, বাহ, কথা তো বলতে জানো, ভেবেছি কথা বলতে ভুলে গেছো। আয়না ফোনটা রূপাকে দিয়ে দূরে সরে পড়ল। ফিসফিস করে বলল, শায়ন কোথায় সেটা বলতে বল। রূপা হেসে ফেলল। অনুরাগকে বলল, শায়ানে খোঁজ দিতে বলতেছে, নইলে ফোন রাখতে বলতেছে। শহরের ওই বাড়িটাতে উঠেছে সন্ধ্যায়। ওই বাড়ির কর্তার সাথে আমি কথা বলেছি। তোমার আপাকে জিজ্ঞেস করো কখন যেতে চায় ও। রূপা জিজ্ঞাসা করলো, কাল সকাল সকাল। এখন তো আমার জ্বর, শহর তো অনেক দূরে। ঠিক আছে। এক বাচ্চার কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল অর্কর। এপাশ ওপাশ করতে করতে সে উঠে গেল। শেষমেশ দরজা খুলে বের হয়ে এলো রুম থেকে। কান্নার আওয়াজ অনুসরণ করে হাঁটতেই দেখতে পেল হীরার পাশের রুমটা থেকেই শব্দটা আসছে। হেঁটে গেল অর্ক। দরজাটা ঠেলে ঢুকলো রুমটাতে। ছেলেকে বুকে নিয়ে ঘুম পাড়ানো মেয়েটা চোখ বন্ধ। দরজাটা লাগিয়ে দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থাকলো অর্ক। বাচ্চাটার কান্না থামলো। হয়তো ঘুমিয়ে পড়েছে। মা শুইয়ে দিল বাচ্চাকে। নিজের ভেজা গাল মুছে শোয়ার আগেই চোখ গেল দরজার কাছে। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা তার না। দ্রুত পায়ে হেঁটে গেল নামিরা। একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। হাত তুলে ছুলো মুখ, গলা, বুক। তারপর জাপটে জড়িয়ে ধরলো শক্ত করে। মিনমিন করে বলল, আমাকে আবার সেই হারিয়ে যাওয়া রঙিন দিনগুলো ফিরিয়ে দাও। আমার সন্তানের কাছে তার আব্বাকে ফিরিয়ে দাও। আমাকে আমার মানুষটাকে ফিরিয়ে দাও। আমাকে একটু ভালোবাসো। আমি কতদিন তোমাকে ছুঁই না, তোমার বুকে মাথা রাখি না। তোমার ভালোবাসার অভাবে আমি রোজ রোজ মরছি আয়ান। আমার কাছে ফিরে আসো না তুমি। আমার আমার তোমাকে ভীষণ প্রয়োজন আয়ান। আমাকে খুব করে বোঝান আর ভালোবাসার মানুষটাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন। অর্ক নড়ল না, সরল না, শুধু দাঁড়িয়ে থাকলো শক্ত হয়ে। নামিরা তার বুকের কাছে শার্ট ভিজিয়ে দিল। স্টেশনের কাছে গিয়ে দাঁড়াতে পায়ের কাছে এসে পড়লো কারো পানের পিচকিরি। আয়না দ্রুত পা সরিয়ে নিল। বিরক্তি নিয়ে বলল, এসব ফেলার আর জায়গা পায় না মানুষ। বাসে ঠেলাঠেলি করে লোকজন ওঠা শুরু করেছে। আয়না কোনো মতেই সুযোগ পাচ্ছে না, তাই দাঁড়িয়ে থাকলো। ভিড় কমে আসলে উঠবে, কিন্তু ততক্ষণে যদি বাসের সিট না খালি থাকে। রূপা রান্নাঘরে ছিল। আয়েশা বেগমের জন্য রং চা করার পানি বসিয়েছে। তখনই ফোন এলো। শব্দ শুনে এক দৌড়ে আয়নার ঘরে থাকা মুঠো ফোনটা কুড়িয়ে নিল রূপা। ফোন তুলে কানে দিতে অনুরাগের গলা শুনতে পেল। সালাম দিয়ে বলল, আবার তো সে কখন বের হয়ে গেছে সাহেব, ঘন্টা খানেক হবে। অনুরাগ কারখানা এসেছিল কাজে। ভারী আওয়াজ পেরিয়ে আয়না বের হয়ে গেছে। শব্দটা কানে আসলো। তার মেজাজ চটে গেল। হাতে যে সমস্ত কাগজপত্র ছিল সব ম্যানেজারকে দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল সে। স্কুলের পেছনে গিয়ে দেখলো আয়না সেখানে কোথাও নেই। তাহলে কোথায় গেল মেয়েটা? বিরক্তি আর রাগ তরতরিয়ে বাড়লো তার। শায়েক চৌধুরীর ফোন এলো। তিনি বললেন, অনুরাগ, তাড়াতাড়ি বাসায় ফিরে আসো, তোমার মামারা এসেছে, অনেক কাজের কথা আছে। বাবা, আমি এখন যেতে পারবো না, কাজ আছে আমার। ছেলে মুখের উপর এভাবে না বলে দেওয়ায় শায়েক চৌধুরী বেজায় অসন্তুষ্ট হলেন। ঘরে গিয়ে আনহিতার উপর চটে গিয়ে বললেন, আনহিতা, তোমার ছেলে বেশ বাড়াবাড়ি করছে এইবার, আমি এসব সহ্য করব না। আয়না বাসে পা রাখার আগে মোটা এক মহিলা এসে হাত ধরে টেনে নামিয়ে দিল তাকে। নিজে উঠে গেল। আয়না হাঁ করে তাকিয়ে থাকলো। যখনই আবার উঠতে গেল তখনই শক্তপোক্ত একটা হাত ধরে ফেললো তার। হাত টেনে নামিয়ে আনলো, টেনে নিয়ে গেল। তারপর ঝেড়ে ফেলে দিল গাড়ির কাছে এনে। কর্কট গলায় বলল, তুমি নিজে নিজে যেতে পারলে আমার সাহায্য নিলে কেন? আশ্চর্য তো, এই জন্যই বলে যেচে যেচে কারো ভালো করতে নেই। আয়না মিনমিন করে বলল, এখানে অনেক মানুষ, অশান্তি করবেন না, সবাই চেনে আপনাকে।
অনুরাগ দাঁতে দাঁত চেপে বলল। চিনলে চিনুক, সোজা গাড়িতে গিয়ে বসো, মাথা খারাপ করো না। আয়না উঠতে চাইলো না, সে আর সাহায্য নেবে না এই লোকের। অনুরাগ ধমকালো, আয়না গাড়িতে উঠে বসলো। এইবার শেষবারের মতো সাহায্য নিয়েছে সে, আর জীবনেও নেবে না। গাড়িতে উঠে বসলো অনুরাগ। আয়না বলল, আপনার সব ঋণ আমি শোধ করে দেব। পুরো বাগানে এবার ফুল এসেছে, দেখবেন একটা টাকাও নিজের কাছে রাখবো না আমি। অনুরাগ সিট বেল্ট পড়তে পড়তে বলল, কথা আর খুঁজে পেলো না, ঠং। কি বলেন? তোমার সাথে কে ঝগড়া করতে চায় ভাই? আয়না আবারও খ্যাক করে উঠল। আমি আপনার ভাই হলাম কেমনে? চুপ, একদম চুপ করে বসে থাকো। ধমক খেয়ে চুপ করে গেল আয়না, তবে ফোঁস করে বিড়বিড় করলো, আপনার কপালে আর জীবনেও বউ জুটবে না। শুনতে পাইনি, জোরে বলো। কান থাকলেই তো শুনতে পাবেন। অনুরাগ আর কথা বাড়ালো না, তবে ছোট্ট করে আওড়ালো। সায়ন ঘুমে এখনো। নামিরাকে চুপচাপ খাটের এক কোণে বসে থাকতে দেখে হীরা এগিয়ে এলো, হাসি মুখে বলল, কিছু মুখে দিন, ড্রাইভার কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবে আপনাকে। আসলে আজকে সব গাড়ি কাজে লেগে পড়েছে তো, তাই চিন্তা করবেন না আপনি। আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিন, আমার দম বন্ধ লাগছে তাহলে। হীরা আগ্রহ দেখিয়ে বলল। কেন, এখানে কি সমস্যা? নামিরা তাকালো হীরার দিকে, ভেজা চোখ বন্ধ করে সময় নিয়ে খুলল, বলল, ওই অর্ক লোকটাকে দেখলে আমার কষ্ট হয়, দম বন্ধ লাগে। হীরা দ্রুত সরে পড়ল অজানা কোনো আশঙ্কায়। তখনই সামনাসামনি পড়ল অর্ক কৌতূহল দেখিয়ে বলল, এইভাবে দৌড়াচ্ছেন কেন হীরা? হীরা চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণায় হাসির রেখা টেনে বলল, দায়বদ্ধতা বলতে কোনো শব্দ হয় না অর্ক, আপনি খুব বুদ্ধিমান একজন মানুষ। অর্ক কিছু বলতে চাইলো, হীরা তার আগেই চলে গেল। সেলিনা বেগম দাঁড়ানো ছিল পেছনে, তিনি এগিয়ে আসলেন, অর্কর সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে খুব বিশ্বাস করি অর্ক, আমাদের বিশ্বাসের মর্যাদা রেখো, আমাদের ভরসার স্থল তুমি। আমি চিনি তোমাকে, খুব করে চিনি অর্ক। বলেই চলে গেলেন তিনি। অর্ক গিয়ে দাঁড়ালো ওই ঘরটার সামনে। বাচ্চাটা খেলছে মায়ের সাথে। বাচ্চাটার হাসিটা কেমন বিষাদ ছিল না কাল, অথচ আজকে কেমন যেন ভীষণভাবে উপলব্ধি হচ্ছে বাচ্চাটা তার রক্ত বইছে। আর ওই মেয়েটি নাকি তার প্রণয়িনী ছিল, সুখ দুঃখের সারথি ছিল। উঠানে গাড়ি থামার আওয়াজ পেয়ে হীরা বের হয়ে এলো বাড়ি থেকে। নিজের বাড়ির ড্রাইভারকে না দেখে দেখলো অনাকাঙ্ক্ষিত কোনো এক লোককে। খুব চেনা লাগছে, চিনেই ফেললো হীরা। এ তো অনুরাগ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রফেসর, যিনি সম্প্রতি তরুণ রাজনীতিবিদ হিসেবে যোগদান করেছেন। খুশিতে চোখ যারা চকচক করে উঠল হীরার। দৌড়ে গেল সে, অনুরাগের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে তো চিনি। অনুরাগ গাড়ির দরজা খুলে আয়নাকে বের হতে বলল, তারপর হীরার দিকে তাকিয়ে হেসে বলল, তাই নাকি? চিনলে তো খুব ভালো। হাসলো হীরা। আয়না বের হলো। হীরা ভুরু কুঁচকে তাকালো, বলল, ইনি আমাদের ম্যাডাম, মাশাআল্লাহ খুব সুন্দর। আয়না রেগে অনুরাগের দিকে তাকালো। না, ভুল বুঝছেন আপনি, উনি আমার কেউ না। কপাল ভাঁজ করে তাকালো হীরা। আমি ওনার প্রতিবেশী, অন্য কিছুই না। হীরা ঠোঁট গোল করে বলল, ওহ, হঠাৎ আমাদের এখানে? আমি তো খুব খুশি হয়েছি স্যার। এখানে যে মহিলাটি এসেছেন, আমরা তাকে নিয়ে যেতে এসেছি। ও হ্যাঁ, নামিরা বাবুর কে হন আপনারা? ও আমার ভাইয়ের ছেলে, আর আমি ওর ফুপি। আমি কি যেতে পারবো ওর কাছে? হীরা মাথা দুলালো। কোন ঘরে? দোতলায় যান, ডান পাশের ঘরটা, বাবু খেলছে এখন। আয়না এদিক ওদিক না তাকিয়ে চলে গেল। অনুরাগ ডাক দিল, আরে আয় না। হীরা তাকাতে আর বাকিটা ডাকলো না অনুরাগ। দ্রুত পায়ে দোতলায় উঠে গেল আয়না। ডান পাশের ঘরটা থেকে বাবুর গলার আওয়াজ শোনা গেল। খুশিতে পা কেঁপে উঠল আয়নার। ওই ঘরের দিকে ছুটতেই কারোর সাথে জোরে ধাক্কা লেগে গেল। আয়না দুঃখিত বলেই চলে গেল, ফিরে তাকালো না। অর্ক তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার দিকে। ঘরে ঢুকে বিছানায় কাছে গিয়ে বসলো আয়না। বিছানা থেকে কোলে তুলে নিল সায়ানকে, সারা মুখে অজস্র আদরে ভরিয়ে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো শক্ত করে। নামিরা হা করে চেয়ে রইল আয়নার দিকে, গলা শুকিয়ে এলো। তাকে বকবে না তো? সায়ান হাত পা নেড়ে চেঁচিয়ে উঠল আয়নাকে দেখে। একা একা কি করছিল আব্বাটা? দাদু তো তার ভাইকে না দেখে পাগল হয়ে যাচ্ছে। আমরা এক্ষুনি চলে যাব, কেমন? সায়ান বলে উঠল। আয়না হাসলো টুকুস করে, নাকের উপর চুমু খেয়ে বলল, হ্যাঁ। নামিরা উঠে দাঁড়ালো, বলল, তুমি কার সাথে এসেছো আয়ালা? আয়না তাকালো না, নামিরার দিকে বলল, বোরকা পরে নাও, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। নামিরা চোখ জোড়া ছলছল করে উঠল, বলল, হ্যাঁ চলে যাব, আর আসবো না।
কেন এসেছো সেটা এখানে জিজ্ঞেস করবো না, বাড়ি চলো আগে। নামিরা ব্যাগ হাতে নিল, ঘন ঘন চোখ মুছতে মুছতে হাঁপালো। আয়না আর চোখে তাকিয়ে থাকলো, বলল, তুমি কাঁদছো কেন ভাবি? নামিরা জবাব দিল না। পড়ে নিল। তখনই হীরা এসে উপস্থিত হলো। আয়নাকে বলল, কিছুক্ষণ বসুন না। না, আমার ভীষণ জ্বর, ফিরতে হবে। হীরা চুপ করে থাকলো, নামিরা দাঁড়িয়ে থাকলো। হীরা স্পষ্ট দেখলো নামিরা চোখ দুটো বুক ধক করে উঠল তার। আয়না সায়ানকে ভালোভাবে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করলো, নামিরার কোলে দিয়ে ফেললো, তারপর ব্যাগ হাতে নিল, তারপর রুম থেকে বের হয়ে বলল, আসো। নামিরা কাপা কাপা পায়ে বের হলো রুম থেকে। বারবার ফিরে তাকালো হীরার দিকে। হীরা বলতে চাইলো, আপনি বোধহয় কিছু ফেলে যাচ্ছেন মীরা, কিন্তু বলতে পারলো না। আয়না ব্যাগ নিয়ে নিচে চলে এলো। অনুরাগ সোফায় বসা ছিল, আয়নাকে দেখে দাঁড়িয়ে পড়লো। সেলিনা বেগম আয়নাকে বলল, আবার ইসো তোমার ভাবিকে নিয়ে। আয়না হাসলো, বলল, ধন্যবাদ আমার ভাবিকে আশ্রয় দেওয়ার জন্য। ঝড় বৃষ্টির রাতে এভাবে এই বাড়িতে আসার রহস্যটা জানা হলো না। আসলে কি বিপদে পড়ে এসেছে? হয়তো। আচ্ছা, আজকে খুব তাড়া আছে, কোনো একদিন আসা হবে। নামিরা ভেতরে ভেতরে ঢুকে মরল। এদিক ওদিক তাকালো, বারবার কাউকে দেখলো না, দেখা দিল না হয়তো। শেষমেশ গাড়িতে গিয়ে বসলো নামিরা, তারপর কাঁদলো হিচকি তুলে। আয়না হতভম্ব, অনুরাগও। আয়না অনুরাগকে ইশারা করলো গাড়ি ছেড়ে দেওয়ার জন্য। অনুরাগ গাড়িতে উঠে বসলো। ঘন ঘন ফোন এলো বাড়ি থেকে। বিরক্তিতে মেজাজ খারাপ হলো অনুরাগের। এরা শান্তিতে থাকতে দেবে না তাকে। গাড়িটা যাওয়ার দিকে তাকিয়ে থাকলো হীরা। তার পেছনে উপস্থিতি টের পেল কারো। খুব আলগোছে কেউ একজন এসে দাঁড়িয়েছে, স্পষ্ট বুঝতে পারছে সে। ফিরল, চোখাচোখি হলো, চোখ নামিয়ে নিল। হীরা বলল, এখন কি বলবেন অর্ক? জবাব দিল না অর্ক। হীরা চোখ তুলল, বলল, আপনি বড্ড অবুঝ অর্ক, বড্ড। মুখ খুলল অর্ক, বলল, আমি ভীষণ অসুস্থ বোধ করছি হীরা। মৃদু হাসলো হীরা, বলল, আপনি যেদিন কোমা থেকে উঠলেন সেদিন আমাকে মীরা বলে ডেকেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আমি সেদিনই বুঝে নিয়েছিলাম মীরা নামের কেউ একজন আপনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আপনি অসুস্থ, তাই বোধহয় টের পান না। আপনি এখনও মাঝে মাঝে সেই ভুল করেন। আমাকে মাঝে মাঝে মীরা ডেকে ফেলেন। গতকালও ডেকেছিলেন, গত পরশুও ডেকেছিলেন। মীরা আপনার মন মস্তিষ্কে সারাক্ষণ বিচরণ করে। আর আপনি? অর্ক মাথা নামিয়ে নিল, কিছু বলল না। হীরা নিজেই চলে যেতে নিল, দাঁড়ালো না। হীরা কিছু না বলেও অনেক কিছু বলে গেল অর্ককে। নামিরা বাড়ি ফিরে আসতে প্রাণ ফিরে পেল আয়েশা বেগম। নাতিকে পেয়ে তিনি খুশিতে আত্মহারা, সবকিছু ভুলে গেলেন। আয়না চুপচাপ নামিরাকে পর্যবেক্ষণ করছে শুধু। নামিরা ঘরে গিয়ে এক কোনায় বসে থাকলো। আয়েশা বেগম যখন নিজের ঘরে সায়ানকে তেল মালিশ করছিলেন, তখন আয়না গিয়ে বসলো মায়ের পায়ের কাছে, বলল, এভাবে চলতে পারে না আম্মা, আমাদের ভাবির বাবার কথাটা মাথায় নেওয়া উচিত। আচমকা চোখের জল গড়িয়ে পড়ল আয়েশা বেগমের। সায়ানকে বুকের সাথে জড়ালো, মুখে আদর দিতে দিতে বলল, আমি আমার মানিকরে ছাড়া কেমনে থাকবো? আল্লাহ আমার সাথে কেন এমন করলো? আম্মা, ভাবির বাকিটা জীবন পড়ে আছে, আমরা এভাবে স্বার্থপর হতে পারি না আম্মা। ভাবির অন্য কোথাও বিয়ে হয়ে গেলে ভাবি স্বাভাবিক হতে পারবে, নইলে এভাবে আয়ান আয়ান করে কোথায় কোথায় চলে যাবে, ঠিক নেই তার। আয়েশা বেগম চোখ মুছলেন। আজহার সাহেব বিছানায় শুয়েছেন, চোখের কোনাটা ভেজা লাল। আয়না তাকাতে পারল না বেশিক্ষণ। আয়েশা বেগম ফুপিয়ে কাঁদলো। সাদাটে আকাশি রঙের শাড়িটা পরে এলোমেলো হেঁটে আয়েশা বেগমের কাছে এসে বসলো নামিরা। একরাশ দুঃখ আর বেদনা নিয়ে বলল, আম্মা, আমি তোমাদের আর কষ্ট দেব না। তোমরা যা বলো তাই শুনবো আমি। তোমাদের উপর বোঝা করে থাকবো না, অশান্তিতে রাখবো না। আয়েশা বেগম কেঁদে ফেললেন জোরে। আয়না চলে গেল সায়ানকে নিয়ে। সে সায়ানকে দেবে না, ভাবি চলে যাক, সে দেবে না সায়ানকে, কিছুতেই দেবে না। নামাজ শেখ সবটা শুনে খুশি হলেন। নামিরাকে তিনি এবার ভালো পাত্রে বিয়ে দেবেন, নিজের পছন্দ মতো ছেলের হাতে মেয়ের দায়ভার তুলে নেবেন। এবার সব তার মর্জি মতো হবে। তবে আয়েশা বেগম শর্ত দিলেন, তার নাতিকে তিনি কোথাও দেবেন না, তার বংশের প্রদীপ। তিনি সায়ানকে নিজের কাছে রাখবেন। নামিরা চুপচাপ পাথরের মতো সব দেখতে থাকে। সে ভেবে পায় না তার মতো জীবনবৃত মানুষটাকে নিয়ে এরা কেন পড়ে থাকে। আয়না লুকিয়ে লুকিয়ে দেখে থাকে, ভাবে কতটা কষ্ট পেলে মানুষ এতটা শক্ত পাথরের মতো ব্যবহার করে। নামাজ শেখ যেদিন নিতে আসলেন সেদিন আয়নার হাতটা শক্ত করে ধরল নামিরা, বলল, তোমাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা আমি পূরণ করে দেবো আয়ানা। আয়ান ফিরলে শুধু একটা কথা বলে দিয়ে, আমি ওকে কখনোই ভালোবাসিনি। আয়না বহু কষ্টে কান্না চেপে বলল, মিথ্যা বলছো তুমি, আমি বিশ্বাস করি না। নামিরা তার হাতটা ঝাঁকিয়ে বলল, সত্য বললে কি আমার যাহা আটকে দেবে? বলে, তোমাকে ভালো থাকতে দেখলে ভাইয়া যেখানেই থাকুক খুশি হবে। তুমি ভালো থেকো, সায়ান আমাদের কাছে ভালো থাকবে। পাগলের মতো হাসলো নামিরা। হাসতে হাসতে আয়নার কোল থেকে কেড়ে নিল সায়ানকে, রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল,
আমি আমার ছেলেকে কাউকে দেবো না, কোনো দিনও না, তোমার কেউ না, তোমার ভাই কেউ না, মরে গেছে আয়ান, মৃত। আয়েশা বেগমের আহাজারিতে ভারী হয় চারিপাশ। নামিরা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদল। নামাজ শেখ এসে বললেন, আইনের মধ্যে ছেলের নামিরা পাবে, থাকুক সমস্যা নেই, বাচ্চা সহ বিয়ে হতে পারে, আপনারা দোয়া করবেন। আয়েশা বেগম বুক কিলিয়ে কাঁদেন। আয়নাকে জড়িয়ে ধরে কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, ওরা আমার মানিকরে দূরে ফেলে রাখবে, আমার বাবুর মতো কেউ ওরে নিজের ছেলের চোখে দেখবে না। আল্লাহ আমার মানিকরে তুমি ভালো রাখো। চারিপাশটা খালি খালি লাগলো। আয়নার খাকা করতে লাগলো, বুকটা যেন খালি হয়ে গেল, যেন নিজের সন্তান কোথাও হারিয়ে গেছে। কেউ না দেখে মতো লুকিয়ে কাঁদলো আয়না। সপ্তাহখানেক পার হয়েছে নামিরা নিজের বাড়ি। সায়ানকে নাজমা বেগমই সামলায়। নামিরা থাকে নিজের মতো, কেউ কিছু বলেও না। নওয়াজ শেখ ভালো পাত্রের খোঁজে লেগে পড়েছেন। চেয়ারম্যান হওয়ার সুবাদে তার মেয়েকে যে কেউ ঘরে তোলার জন্য প্রস্তুত। যদিও এক বাচ্চার মা, তাতে কি, স্বামী তো মরেছে, ডিভোর্স তো হয়নি। ঠিক তখন গোধূলি লগ্ন। মিঠে হলুদ কমলা রঙের সূর্যটা হেলে পড়েছে পশ্চিম আকাশে। চারিপাশে কাঁঠাল চাপার মৃদুবন্ধ সুবাসে ভরপুর। এই ছোটখাটো বাড়িটার উঠানে এসে থামলো কালো রঙের একটা গাড়ি। আয়না আর আয়েশা বেগম বাড়ি থেকে বের হয়ে এলো। রূপাও বের হলো। যাকে দেখলো বিস্ময়ে হা হয়ে এলো তাদের মুখ। বিস্ফোরিত নয়নে হা করে শুধু চেয়ে রইল আয়েশা বেগম। আয়না ধীরে ধীরে পা ফেলে উঠানে নামলো। চোখের সামনে দাঁড়ানো মানুষটি তো তার সেই ছোট্টবেলার খেলার সঙ্গী, খাবার টেবিলে মাছ নিয়ে ঝগড়া করার মানুষটা, টুনি ডেকে ডেকে তাকে রাগিয়ে দেওয়া মানুষটা, তার সাথে দুষ্টুমিতে খুনসুটিতে মেতে থাকা ভাইটি, শত শত আবদারে ঝুড়ি যার কাছে জমা থাকতো, যার হাতটা মাথার উপর অনুভব হতে যেন মনে হতো এক আকাশ সমান একটা আশ্রয়ের জায়গা আছে তার। এই তো সেই মানুষটা যে ঢাল ছিল তার, যে মন খারাপের দিনে এক টুকরো হাসির বন্যা হতো। খুব খারাপ সময় বুকে টেনে নিয়ে বিলি কাটতো, চুলে কপালে স্নেহের পরশেকে দিয়ে বলতো, এই টুনি আমি আছি তো, চিন্তা কিসের। এই ভালোবাসার ভাইটা চোখের সামনে উপরওয়ালা কি অলৌকিক কোনো কিছু করলো? আয়েশা বেগম এক দৃষ্টিতে চেয়ে রইলেন উঠানে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। মা হওয়ার তৃপ্তি দেওয়া আর প্রথম তাকে মা বলে ডেকে ওঠা তার বাবুটা না? তার কোলে মাথা রেখে ঘুমানো আবদার করা তার সোহাগ না? কোথাও বেরোনোর আগে মায়ের হাত মিনিট খানেক মাথায় লাগিয়ে রাখা ছেলেটা না? মায়ের হাতের রান্না খেতে না পারলে মন খারাপ হওয়া ছেলেটা না? এ তো সত্যিই তার নারী ছেঁড়া ধন, তার মানিক, তার আব্বা। কতদিন দেখে না, কতদিন ধরে না, কতদিন একটু আদর করে না, কতদিন বুকে জড়িয়ে ধরে না, কতদিন নিজের হাতে খাওয়ায় না, কতদিন একটু জিজ্ঞাসা করা হয় না, কেমন আছিস আব্বা? কেমনে ছিলে তুই আমাদের ছাড়া? কতগুলো দিন মাস আম্মা ডাকটা শোনা হয় না, বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখা হয় না, কতগুলো দিন শান্তিতে ঘুম হয় না। হাত বাড়িয়ে দিলেন আয়েশা বেগম, ডাকলেন, আমার বাবু আয়, আমার বুকে আয়। মায়ের এমন আদুরে ডাক অগ্রাহ্য করার মতো ক্ষমতা উপরওয়ালা কোনো সন্তানকে দিয়েছেন বলে মনে হয় না। মায়ের কোলে সন্তান ফিরল মানে খাকা করা সেই শুকিয়ে থাকা মরুভূমিতে আজ বৃষ্টি নামলো। কত মানুষ যে জড়ো হলো শুধু এক মায়ের এই খুশির কান্না দেখার জন্য, তার হিসেব নেই। সন্তান যখন কোলে ফিরে এলো চারিপাশটা তখন আপনা আপনি রঙিন হয়ে উঠেছে। সকল দুঃখ কষ্ট ঘুচে গেছে এক লহমায়। আজহার সাহেব নিজের চেষ্টায় হাঁটতেন, যখন থেকে হাঁটা বন্ধ করে দিলেন তখন থেকে আরো অকেচো হয়ে গেলেন। সন্তানকে দেখে অকেচো পাটা যেন বিদ্যুৎ গতিতে তত্তরিয়ে কাঁপা শুরু করে দিয়েছিল। তিনি হেঁটে ছেলের সামনে গিয়ে দাঁড়াতে চাইলেন। সন্তানের মুখে আব্বা ডাকটা এতটাই মধুর, তিনি হুইল চেয়ারে বসে কাঁদলেন একদম বাচ্চা ছেলেদের মতো। আয়েশা বেগম তো সেই ছেলের বুকে পড়ে রয়েছেন সে কখন থেকে। আয়না মায়ের কাছে গিয়ে বলল, সব আদর কি তুমি খাবে আম্মা? আমি কতদিন ভাইয়ের আদর পাই না, আমার অনেক গল্প জমে আছে তো। আয়েশা বেগম ছাড়লেন না, ছাড়তে চাইলেন না। ছেলের কপালে অসংখ্য স্নেহ মমতার স্পর্শ দিয়ে জড়িয়ে ধরে রাখলেন বুকের সাথে। কত জমিয়ে রাখা কথা বলে ফেললেন যেন চোখের জল দিয়ে। ছেলে তো তখন নিশ্চুপ। কোমা থেকে ফিরে হাসপাতালের বেডে সে যখন পড়েছিল, মাসের পর মাস যখন চারপাশটা বিষাক্ত লাগতো, তার পাগলের মতো ব্যবহার করতো, তখন বোধহয় এই এমন একটা আশ্রয় তার খুব দরকার ছিল। মায়ের হাতটা তার কপালে ঠেকালে বোধহয় সব যন্ত্রণা লাঘব হয়ে যেত। কত কষ্টের দিনগুলো। মাকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় যখন আয়না এসে দাঁড়ালো সামনে, তখন মুখে অস্ফুট স্বরে বের হলো, টুনি। সেই মিষ্টি ডাকটা। পানি ভর্তি টলমলে চোখে তাকিয়ে হাসলো আয়না, কান্নার সাথে হাসি। দৃশ্যটা সুন্দর না? আর কোনো দুঃখই যেন রইল না আয়নার। ভাই যখন হাত বাড়িয়ে দিয়ে ডাকলো তখন ছোট্টবেলা সেই ছোট্ট আয়নার মতো ঝাঁপ দিল সে ভাইয়ের বুকে। কাঁদতে কাঁদতে যেন হাসলো, আবার হাসতে হাসতে কাঁদলো। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সুন্দর দৃশ্যখানি। তার নানা ভাইও কি একদিন ফিরবে? কবে ফিরবে? ভালো হয়েছে ভাইজান ফিরেছে, নইলে আপার কষ্ট কখনোই মুছতো না। কিন্তু সায়ানের আব্বা এলো, আম্মা যে চলে গেল, কি হবে এখন? নিজের ঘরটাতে যখন গেল আয়ান দেখলো বাচ্চার একটা ছোট্ট গাড়ি পড়ে রয়েছে, একটা সাদাটে রঙের শাড়ি, মাথার ফুল, তার বহু পুরনো একটা শার্ট, আর কিছু নেই। মানুষটাও নেই, অবশ্য থাকার কথাও না। এই যে সুস্থ স্বাভাবিক হলো আজ কতদিন। একবারও কি তার মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে ফিরতে ইচ্ছা হয়নি? যে তার সব দুঃখ
সুখের সাথী সঙ্গী অর্ধাঙ্গিনী ছিল, তার কাছে ফিরতে ইচ্ছা হয়নি। হয়েছিল তো, সব ছেড়ে ছুড়ে সে ফিরতে চেয়েছিল, কিন্তু তার কাছে যে চিঠি গেল নওয়াজ শেখের কাছ থেকে। নওয়াজ শেখ জানতো সে এখনো বেঁচে আছে। সেটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় তো ছিল এটা যে চিঠিতে লেখা ছিল নামিরার বিয়ে হয়ে গেছে। তিনি ভালো পাত্র দেখে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। আয়ান যাতে কখনোই আর না ফিরে নামিরার কাছে। তার একটা বাচ্চাও হয়েছে, যার সাথে সারাটা জীবন একসাথে পথ চলার কথা ছিল। তার এত বড় প্রতারণা কি সহনীয় কিছু, নাকি বিশ্বাস ভেঙে যাওয়ার যন্ত্রণা? প্রচণ্ড অভিমান আর জেদের বসে দেখা দিল না সে মা আর বোনকে। কি করে তারাও এমন করতে পারলো তার সাথে? চুপি চুপি একদিন শেখ বাড়ির কাছাকাছি এসেছিল সে। লাল টকটকে শাড়ি পরা বাচ্চা কোলে সে রমণীকে দেখে সে যে এক বুক ভাঙা যন্ত্রণায় পৃষ্ঠ রসে শরীরে সব শুকিয়ে আসা ক্ষত যেন তরতাজা হয়ে উঠল নিমিষেই। ওই চিঠি যদি ভুল হয়ে থাকে, তাহলে স্বামী মরে যাওয়ার পরও গায়ে লাল শাড়ি কেন থাকবে? কোলে বাচ্চা কেন থাকবে? কার বাচ্চা? সে বুঝেনি সেদিন তাকে হারানোর ব্যথা ভুলে থাকার জন্য মেয়েটা সেজেগুজে থাকার চেষ্টা করতো। বাচ্চা কোলে নিয়ে অপেক্ষা করতে বারান্দায় দাঁড়িয়ে প্রিয় স্বামীটার জন্য। যদি কখনো ভুল করে হলেও সে ফিরে আসে, তাকে লাল শাড়িতে দেখলে তো খুশি হয়ে যাবে। কে জানতো সব হিতেই বিপরীত হবে। তাকে পাগলের মতো ভালোবাসার মানুষটিকে সে অবিশ্বাস করেছে। নিজের সন্তানকে সে অন্যের সন্তান ভেবে ঘৃণার চোখে চেয়েছে। সবচাইতে বড় যন্ত্রণার বিষয় তো এটি। সে কিভাবে মীরার সামনে গিয়ে দাঁড়াবে? ঠিক আগের মতো করে মীরা তাকে ভালোবাসবে তো, নাকি আঘাত করেছে বলে দূরে সরে যাবে? গোসল করার পর চুল থেকে তোয়ালেটা খোলার আর নামগন্ধ নেই নামিরার। নাজমা বেগম কত করে বললেন, কিন্তু শোনেনি নামিরা। নাজমা বেগম আজও এক দফা ছাড়লেন নামিরাকে। বাচ্চাটা বুকের দুধ খাচ্ছে, এ সময় মায়েদের অনেক কিছু মেনে চলতে হয়। মায়ের বকবকানি শুনে সায়ানকে কোল থেকে বিছানায় শুয়ে দিল নামিরা। তোয়ালে খুলতেই পারল না। সায়ান চেঁচিয়ে কেঁদে উঠল। এমনভাবে কাঁদে ছেলেটা যেন তার গলাকেও টিপে ধরেছে। আবারও বুকে তুলে নিল নামিরা, বুকের সাথে জড়িয়ে ধরে বলল, চুপ। ধমক পেয়ে আরো জোরে কাঁদতে লাগলো সায়ান। হাত পা নেড়ে ধস্তাধস্তি লাগালো মায়ের সাথে। উদ্দেশ্য মায়ের কোল থেকে নেমে যাওয়া। নামিরা ধপ করে বিছানায় শুইয়ে দিল। নাজমা বেগম আসলেন, বললেন, তুই কি পাগল হয়ে গিয়েছিস নামিরা? কি করছিস ছেলেটার সাথে? নাজমা বেগম কোলে নিতে গেলেন। নামিরা কোলে নিয়ে নিল নিজেই, বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ও আমার ছেলে, কারো এত দরদ দেখাতে হবে না, যাও তুমি। নাজমা বেগম কপাল কুঁচকে মেয়ের দিকে চাইলেন, তারপর চলে গেলেন। সায়ানের কান্না খানিক থেমেছে। ঠোঁট জোড়া গোল গোল করে মায়ের মুখের দিকে তাকিয়েছে। নামিরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সায়ান সোহাগা গলায় গোল ঠোঁট জোড়া টেনে আওয়াজ করলো, ও আবার কি ব্যথা? নামিরা শক্ত করে জড়িয়ে ধরলো তাকে, চুম্বন বসালো কপালে, বলল, আর বকা দেব না, আর ব্যথা পেতে হবে না। সায়ান চুপ করে শুয়ে থাকলো মায়ের বুকে। নামিরা তোয়ালে ছাড়ানোর জন্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। 3 তলার বাড়ি তাদের, দোতলায় থাকে সে। বারান্দা থেকে দেখা যায় বাগান বিলাস, আরো কত কি ফুল। সায়ানকে এক হাতে শক্ত করে জড়িয়ে রেখে তোয়ালে খুললো সে। চুল থেকে ভেজা চুল লাফ দিয়ে পড়লো কোমর অব্দি। সায়ানের মুখে পড়ার সাথে সাথে চেঁচিয়ে উঠলো সে। নামিরা সরিয়ে বলল, কিছু পরা যাবে না তার মুখে, অসভ্য। সায়ান বলে উঠলো। নামিরা ধমকে বলল, চুপ। কথা বলতে বলতে চোখ গেল গেটের কাছে। কে ঢুকছে দিনে দুপুরে? কোন আগন্তুক? নামিরা ভালো করে দেখলো সে আগন্তুককে। দারোয়ানকে চিৎকার করে বলতে ইচ্ছা করলো, দারোয়ান গেট বন্ধ করো, কাউকে ঢুকতে দিও না, কিন্তু বলা সম্ভব হলো না। ছেলেকে আরো শক্ত বাঁধনে জড়িয়ে ধরলো সে। চোখের কোনা জল জল করে উঠলো কেন জানি। দম বন্ধ লাগলো, হাঁসফাঁস লাগলো, বুক ফেটে কান্নারা বেরিয়ে আসতে চাইলো, কিছুই হলো না। শুধু নীরবে গলাটা ভিজে উঠলো মুহূর্তেই। বেশ সংকোচ নিয়ে আগানো ছেলেটা সেই সময় তাকালো এদিকে। চোখাচোখি হয়ে পড়ায় চরম অস্বস্তি লাগলো দুজনারই। কেউ মুখ ফিরিয়ে নিল ঘৃণায়, কেউ লজ্জায়। ছেলেকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো নামিরা। এই ছেলে তার একান্ত, আর কারো না। তার ছেলের দিকে যে অবিশ্বাস্য চোখে তাকায় সে কখনোই তার স্বামী নয়। সে কি চাহনি দেখে বুঝতে পারেনি তখন? 1.5 বছরের ব্যবধান কি মানুষে এতটা পাল্টে যেতে পারে কখনো? একরাশ অভিযোগ নিয়ে নামিরা তার দিকে তাকিয়ে থাকা মানুষটার দিকে তাকালো। এই আকুতি ভরা চাহনিটা তাকে দুর্বল করতেই যথেষ্ট। তাই পিট করে দাঁড়ালো সে। বোবা কান্নার টুপটাপ নোনা জলের ফোঁটা ছেলের মুখের উপর গিয়ে পড়লো। তারপর দ্রুত পায়ে চলে এলো ঘরে। সেই আদর মেশানো গলায় পরিচিত ডাকটা ভেসে এলো কানে। এই প্রথমবার নামিরা অগ্রাহ্য করলো, অথচ কতগুলো প্রহর গুনেছে সে এই একটা ডাক শোনার জন্যে। আজ বহু প্রতীক্ষার পর শুনলো, তবে ভুল সময়ে। শুকনো মুখে ছেলেকে বাড়ি ফিরতে দেখলো আয়েশা বেগম। আয়না তো পুরো ঘরটা নতুন করে সাজিয়েছে, কত রকমের রান্না করা হয়েছে। সায়ান আসবে, কত খুশির দিন। কিন্তু ভাইকে খালি হাতে ফিরতে দেখে চোখ জোড়া ছলছল করে উঠলো আয়নার। সায়ান কোথায় ভাবি? আয়ান এসে বসলো বারান্দায় রাখা চেয়ারে। আয়েশা বেগম পানির গ্লাস হাতে ছুটে গেলেন। ছেলের মুখ কপাল ছুঁয়ে বললেন, কি হয়েছে রে আব্বা? শরীর খারাপ? মাথা ঘুরছে? সেলাইয়ের জায়গায় ব্যথা করছে? মাথা ব্যথা করছে? ওই ডাক্তার মেয়েটাকে কি কল করব? মায়ের দিকে হতাশ চোখে তাকালো আয়ান। বেশ খানিকক্ষণ চেয়ে থেকে টেনে আনলো মাকে। চেয়ারে বসে দিয়ে মাথা রাখলো মায়ের কোলে। মায়ের হাত যখন তার মাথার বিলি কাটতে ব্যস্ত তখন আয়ান বলে উঠল,
সায়নে কত বছর হলো আম্মা? বছর কোথায়, এখনো বছর হয়নি তো। 9 মাস কি 8 মাস চলছে। এই দিনই তো খাবার মুখে দিলাম। আমি কি হতভাগা আম্মা, নিজের ছেলের বয়স কত সেটাও জানি না। সেজন্যই বোধহয় মীরা আমাকে ঘৃণা করে। আয়েশা বেগম হাত বুলালেন ছেলের কপালে, চুলের উপর আদর করে বললেন, এমন করে বলছিস কেন আব্বা? সব ঠিক হয়ে যাবে। বউকে তোর সাথে কথা বলেনি? বলবেই বা কেন? আমরা তো কেউ তার কথা কানে নেইনি, ভেবেছিলাম পাগলামি করছে। আয়ান মাথা তুলল, বলল, আমি কি পাল্টে গেছি আম্মা, নাকি মীরা পাল্টে গেছে? আবার সব কেমন কেমন লাগছে। আয়েশা বেগম হাসেন, বলেন, আমি গিয়া নিয়ে আসি বউরে। তোর সাথে রাগ করছে আর কি। তুই ওরে কত কষ্ট দিলি, এখন তো তোরে কষ্ট দিতেছে। ও তোমার সাথে আসবে? আসবো না কেন, আসবো। আমি বিকালবেলা একবার যাবো, নিয়ে আসুম আমার বউরে। যদি না আসে? আয়েশা বেগম হেসে ফেলেন, বলেন, না আসিলে আর কি, তোরে আরেকটা বিয়া করামো। আয়ান মায়ের কোলে আবারও মাথা রেখে ডেকে উঠল, আম্মা। বলিয়ে হাসেন আয়েশা বেগম। আয়না আর রূপা দরজার কাছে দাঁড়িয়ে হাসে। রূপা খুশিতে বাকুম বাকুম হয়ে বলে ওঠে, জেম্মা আমিও তোমার লগে যাবো। আয়না মাথায় চাটি মেরে বলল, আবার ওসব কথা বলা শুরু করেছিস? আর কমো না। আয়না আরো জোরে চড় মারল মাথায়। রূপা মাথা ডলতে ডলতে বলল, আর বলবো না, কইছি তো। আয়না বেত খুঁজতে গেল, দৌড়ে পালালো রূপা। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতে আয়েশা বেগমের উপস্থিতি দেখে ভরকালো না নামিরা, খুশি হলো না, বেজারও হলো না। আয়েশা বেগম সায়ানকে কোলে নিয়ে আদর করলেন। নামিরা তখন ঘর গোছার কাজে ব্যস্ত। আয়েশা বেগম খাটের উপর বসে নাতির সাথে খেলতে খেলতে বললেন, ভাই, আমি তো তোরে নিয়া যাইতে আসি নাই, তোর বাপরে আরেকটা বিয়া করামো, তার লগে দাওয়াত করতে আইছি। তুই কি যাবি তোর বাপের বিয়া খাইতে? না, তুই তো যাইতে পারবি না, তার জন্য তোর মায়ের যাওয়া লাগবো, কিন্তু তোর মা তো যাইবো না। সায়ান ঠোঁট গোল করে বলল। আয়েশা বেগম চুমু খেয়ে বললেন, গু সে। সায়ান খিলখিলিয়ে হাসে। নামিরা কোনো একটা কাজ করতে গিয়ে থেমে থাকে, আবার কাজে মনোযোগ দেয়। আয়েশা বেগম আর চোখে তাকে পরখ করছে, তারপর বলল, শুনো সায়ানের আম্মা, তোমার জামাই আরেকটা বিয়া করবে তো, তুমি যদি অনুমতি না দাও কেমনে বিয়া করবে? কে বারণ করেছে বিয়ে করতে? একসাথে বিয়ে করান, আমার কি? আয়েশা বেগম শব্দহীন হাসলেন, বলেন, ও আচ্ছা ঠিক আছে, তো আমি আর বসে আছি কেন, চইলা যাই, কত কাজ আমার। নামিরা ধূপধাপ জিনিস রাখতে শুরু করলো। নাজমা বেগম আসলেন, নাস্তার প্লেট হাতে নিয়ে হাসি খুশি মুখে বললেন, জায়নামাজে বসে আমি কতবার শুকরিয়া করলাম আল্লাহর দরবারে। আল্লাহ মুখ ফিরে চাইছে। আমার কি যে খুশি লাগতেছে আপা। নামিরার আব্বা ঠিকই বলছে, ওই পোস্টমর্টম রিপোর্ট আয়ানের ছিল না। মা থাক ওসব কথা, আমাকে প্লেট তুলে দাও। আয়েশা বেগম গাল ফুলিয়ে বললেন, কে আম্মা? কার আম্মা? আয়ান আর আয়না ছাড়া আমি আর কারু আম্মা না, কেউ যেন আমারে আম্মা না ডাকে। নামিরার চোখ জ্বলে উঠল। সায়ানকে নিয়ে নেওয়ার জন্য গেল। আয়েশা বেগম সায়ানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার নাতি। নামিরা হনহনিয়ে চলে গেল। নাজমা বেগম বললেন, এই মেয়ে যে আবার কি শুরু করছে কে জানে। আয়েশা বেগম মিটিমিটি হেসে বললেন, বয়সটাই রাগারাগির, মান অভিমানের, এগুলা ছাড়া কি সংসার হয় নাকি? তারা ঠিক করে নেবে সব। নাজমা বেগম হাসলেন, বললেন, আচ্ছা আমি ওকে তৈরি হতে বলছি, আয়ানকে পাঠাবেন এখানে, ছেলেটাকে একটু মন ভরে দেখব। আচ্ছা, বউরে একটু তাড়াতাড়ি করতে কন। আমার ভাইডারে আমি রাত নামার আগে ঘরে ঢুকাই, নইলে খারাপ বাতাস টাতাস লাগবো, দিনকাল ভালা না। মাগরিবের আজান পড়া শেষ হয়েছে। বাড়ি পৌঁছে আয়েশা বেগম নামাজে বসলেন। আয়না রূপাকে সাথে নিয়ে নামাজ পড়ে উঠে ছুটল সায়ানের কাছে। খ্যাঁকু আওয়াজ করে সে জানান দিচ্ছে তার উপস্থিতি। আয়না আদরে আদরে ভরিয়ে দিল। রূপা বলল, ধর, আমি আদর করবার পারি না, ঢোলা মিয়ারে চিল্লাইতে থাকে, আমার চুলগুলো টানতে টানতে সেইরা অবস্থা। আয়না খিলখিল করে হাসে, বলে, আবার তুমি রূপা ফিপির সব চুল ছিঁড়ে ফেলবা, ডাব বানায় ফেলবা পুরা মাথা, কেমন? সায়ান হেসে আওয়াজ করলো, আয়না নাকের ডগায় চুমু বসায়। নামিরার দিকে আর চোখে তাকায়, তারপর জিজ্ঞাসা করে, আব্বার কাছে যাবে? চলো। কোথাও যাবে না, আমার ছেলে। আয়না কোলে তুলে নিল, বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার কলিজা আব্বা। বলেই নিয়ে গেল আয়না। আজহার সাহেবকে ডেকে বলল, আব্বা দেখে যাও, আমার আরেক আব্বা চলে আসছে, আমার 2টা আব্বা।
সায়ান হাত বাড়িয়ে শক্ত করে ধরল আয়না চুল। আয়না চেঁচিয়ে বলে উঠল, ও আল্লাহ, আমার চুল শেষ শেষ। এত জোরে চিল্লানোর আওয়াজ শুনে সায়ান ঠোঁট টেনে কেঁদে উঠল। মা, আপনাকে কে বকেছে আবার? চুল ধরলে আর আমি চিল্লাতে পারবো না? সায়ান আরো জোরে চুল টেনে ধরে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাড়ির পেছনের দিকটায় দাঁড়িয়ে থাকা মানুষটা তর্স হইল না, কিন্তু লজ্জার আড়ষ্টতায় আসা হলো না। কিন্তু রাতে যখন চুপিসারে বাড়িতে ঢুকলো তখন দাদুর কোলে হাত পা নেড়ে খেলা করা হৃষ্টপুষ্ট শিশুটিকে দেখে মন প্রাণ প্রশান্তিতে ছেয়ে গেল। পা বাড়াতে গিয়ে পা জোড়া কাঁপলো ঠকঠক করে, হাত কাঁপলো ছোঁয়ার আগে, অথচ এর আগে আরো একবার কোলে নেওয়া হয়েছিল। তখন তো আর জানতো না এই সন্তান তারই। শক্ত করে ধর আব্বা, পড়ে যাবে। আয়ান কোলে তুলে বলে, এত নরম কেন আম্মা? আমরাও কি এমন ছিলাম? না এত বড় হয়ে দুনিয়াতে আসছস। যখন জন্ম নিলা তখন ইঁদুরের বাচ্চার মতো ওই একটুখানি, কত আদর যত্ন ভালোবাসা দিয়ে এত বড় করছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।